199 नाउ ओपन इन प्लैनेट मॉल। आपका अपना विश्वसनीय एवं भरोसेमंद ब्रांड जो दे रहा है 70% का डिस्काउंट ऑफर सीमित समय के लिए। कुर्ती 199 द प्लैनेट मॉल सिलीगुड़ी। अगर कोई व्यक्ति इच्छा मृत्यु मांग रहा है तो उसकी अंतर्वेदना को समझा जा सकता है। ये मानव हृदय को झकझोर देने वाली घटना होती है, क्योंकि कोई ऐसे ही इच्छा मृत्यु थोड़े ही मांगता है। भारत जैसे देश में अब तक इच्छा मृत्यु का प्रावधान नहीं है, जबकि दुनिया के कई देशों में इच्छा मृत्यु को कानूनी मान्यता देते हुए खास परिस्थितियों में इसकी अनुमति है। नक्सलबाड़ी के बाबूपाड़ा के रहने वाले रंजीत दास की भी ऐसे ही मार्मिक कहानी है। रंजीत 2 साल से बिस्तर पर पड़े हुए हैं। वो बिस्तर पर पड़े पड़े ही अपनी सारी नित्य क्रिया करते हैं। इस काम में उनकी पत्नी पूनम देवी मदद करती है। दरअसल 2 साल पहले रंजीत दास काम करते हुए 4 मंजिला मकान से गिर गए थे, जिसके बाद से उनका स्पाइनल कोड व हिप जॉइंट बुरी तरह से चोटिल हो गए। इसके बाद से वो पूरी तरह से बिस्तर पर आ गए। वो प्लम्बर मिस्त्री का काम करते थे। रंजीत बताते हैं कि ऐसी स्थिति में जीने से बेहतर है कि वो मर जाए, क्योंकि उनकी आंखों के सामने उन्हें अपने परिवार का दुख देखा नहीं जाता है। वो बिस्तर पर आ गए हैं। पत्नी किसी तरह से 2 वक्त की रोजी रोटी का जुगाड़ करती है, इसलिए उन्होंने देश के प्रधानमंत्री, राष्ट्रपति, मुख्यमंत्री व राज्यपाल से पत्र लिखकर अपनी इच्छा मृत्यु की मांग की है, लेकिन उन्हें कहीं से भी कोई जवाब नहीं मिला। उनका कहना है कि कम से कम इच्छा मृत्यु नहीं दे सकते तो उनकी चिकित्सा व्यवस्था कर दी जाए, जिससे वे बैठने लायक हो जाए, ताकि वो व्हीलचेयर पर बैठकर कुछ काम कर सके, क्योंकि ऐसे तो जिंदगी काटे नहीं जा रही। দিকের কাছে সরকারি যে আমার চিকিৎসার তো বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, কোনো কাজ তো নেই আমার বউয়ের। এটা তো কোনো কাজ না, এটা তো সংসারের ভবিষ্যৎ চলার কোনো রাস্তাই দেখছি না আমার বাচ্চার। আর আমি চেয়েছিলাম যে কোনো রকম যদি একটা হিপ জয়েন্টের কোনো একটা ট্রিটমেন্ট তো আছেই নিশ্চয়ই, ভাঁজ টাজ করে বা পা কেটে ফেলে দেওয়া, যেভাবে বসার মতন কোনো ব্যবস্থা যদি হতো, হুইল চেয়ার বা টাইসাইকেলে বসতে পারতাম, তাহলে কিছু একটা করতে পারতাম। এভাবে বিতৃষ্ণা হয়, এভাবে বসে বসে তো কোনো লাভ নেই। এক ব্যথা যন্ত্রণা সহ্য করি, পায়খানা, বিতৃষ্ণা তো হবেই। যে থেকে তো বাঁচার থেকে না বাঁচাই ভালো। এভাবে বাঁচাটা তো আমার খুবই কষ্টকর। এর জন্য আমি বারবার ওনাদেরকে বলেছিলাম, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে, যে আমাকে স্বেচ্ছা মৃত্যু দেওয়া হোক, নাহলে আমাকে চিকিৎসা করা না, স্বেচ্ছা মৃত্যু দেওয়া হোক, এটাই আমি বলেছিলাম। কেন এভাবে বেঁচে থেকেও তো লাভ নেই। এটা আমি হয়েছিলাম, আমি ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার ছিলাম। তো লোকালের একটা অন্য একজনের মাধ্যমের কাজ, অর্ধেক কাজ ছিল আধুরা, আমার সম্পূর্ণ কাজও না। আমার নিজের কাস্টমার যারা ছিল তাদেরকে তো আমি যেভাবে বলতাম তারা সেভাবেই কাজটা করত। তো ওখানে লাস্টে আমি যখন ফিনিশিংয়ে অল্প কাজ ছিল, পরে গেলাম। তো কাজটা আমরা ট্যাঙ্কি ফিটিং করে আসছিলাম একবার, ফ্লোরেই ছিল, ছাদের মধ্যেই ছিল। তো পরে আমরা বলি যেমন পাকা একটা স্ল্যাব বানায় আমরা 3টা খুঁটি করতে পাকা করে। তো ওরা করেছিল কি, ওদের নিজেদের মনে হয় লোহার সরঞ্জাম ছিল, জিপিসিপি গাড়ি টাড়ি ছিল ওদের, ডাম্পার গাড়ি টাড়ি ছিল। ওই লোহা দিয়ে একটা লোহার উঁচু টেবিল, যেটাকে আমরা বলি ঘুরুঞ্চি, সেরকম বানিয়েছিল। আমি দেখেছিলাম যে 4 সুতির নাট দেওয়া ছিল, ওয়াশার ছিল না, কিন্তু ওটাকে ওয়েল্ডিং করা ছিল পয়েন্টটা। যখন কাজটা প্রায় শেষের দিকে, জলটা ওয়েট ছিল একটা জলের ভর্তি, ওটা ভেঙে গেল, ভাঁজ হয়ে পড়ে গেল, যার জন্য জলটা ছিল, জলের ওয়েটের জন্য পড়ছে। আমি কিছু বুঝতেই পারলাম না, আমার সময়টাই পেলাম না। এটা 2 তলার উপর থেকে, 2 তলার উপরের থেকে একটা 6 ফুটের একটা লোহার ঘুরুঞ্চি ছিল, তার উপরে ছিল, দাঁড়িয়েছিলাম আমি। ওখান থেকে পড়লাম, আর সোজা যদি পড়তাম আমি ছাদের উপর পড়তাম। কি জলের যে ফোর্সটা ছিল যখন ভেঙে যায়, সময় দেয় না, উইথিন সেকেন্ডের মধ্যে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ভাই। সোজা পড়লে ছাদে পড়তাম, সোজা না পড়ে মাটিতে পড়েছি অনেকটা দূরে। সোজাসুজি পড়লে যেখানে পড়া উচিত সেখান থেকে 15-16 ফুট দূরে পড়েছি, রাউন্ড হয়ে পড়েছিলাম ব্যাক হয়ে, সোজা পড়িনি। জল ছিল, তারপরে একতলার নিচে টিন সেট বাড়ানো ছিল, ওগুলা ক্রস করে দূরে ওয়ালের সামনে যা পড়ছিল। হ্যাঁ, আমি লিখেছিলাম তো, রাষ্ট্রপতিকে লিখেছি, প্রধানমন্ত্রীকে লিখেছি, মুখ্যমন্ত্রীকে লিখেছি, রাজ্যপালকে লিখেছি, দুটো রাজ্যপালকে। এখন তো ধনকার বাবু আছেন, তার আগে TN ত্রিপাঠী ছিল, ওনাকেও 2টো চিঠি লিখেছেন, তারপর ওনাকে পাইনি। আমি ওটাই চিকিৎসার আমার সম্পূর্ণ ব্যবস্থা, আমার ঘটনাটা, আমার যা অবস্থা, সবই লিখেছি। আমি ক্যাথেটার ইউজ করছি, এরকম এই সন্দেহ উল্লেখ করে লিখেছি। আমি এইরকম সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল 2014 সালের 16 অক্টোবর।
উল্লেখ করে লিখেছি। তারপরে আমি কোথায় ট্রিটমেন্ট করেছি, কী অবস্থাতে আছি, পজিশনে আছি, সম্পূর্ণ উল্লেখ করে আমি বিস্তারিতভাবে লিখেছি। শেষে আমি এই জন্যই লিখেছিলাম যে আমি আর পারছি না কথা যন্ত্রণা সহ্য করতে, আর পরিবারের এরকম অসুবিধাটা দেখতে পাচ্ছি না, কষ্টে নষ্ট হয়ে যায় আমার বাচ্চা টাচ্চারা ভবিষ্যৎটা, আর আমি নিজেও পারছি না। এই ঘৃণা অবস্থা, আমি পাতলা পায়খানা হলে তো খুবই অসুবিধা হয়। সেটা আশার আলো তো এখনও দেখতে পারিনি, কেন আমি তো আমার নিজের তরফ থেকে তো অনেক চেষ্টা করেছিলাম। একসময় যেমন আমাদের পারিবারিক হিসাবে যতটুকু সামর্থ্য ছিল সেটা করেছি প্রথমে, ভাইও যতটুকু করছে সাপোর্ট করেছে, বাড়ির অন্যরাও টুকটাক সাপোর্ট যতটা করেছে টুকটাক করেছে, আর সে যে হয়তো প্রচণ্ড করেছে। ও যা সাপোর্ট করেছে ও তো ঋণধারও হয়ে গেছে আমার জন্য, মানে ব্যাংকের লোন টোন হ্যান ত্যান অনেক কিছু হয়ে গেছে। আর এখন তো নিজেরও 2 বছর ধরে জব নেই, এখন একমাত্র পরিবার ওই চালায়। তো এখন তো আমার বউ যে টুকটাক কাজ করে ICDS-এর যা পাইলো টুকটাক কাজ করে, কখনো এদিক ওইদিকে ওই টুকটাক এইটা ওটা করে দেয়, ওটা সেটা কিছুই হয় না, মানে কোনো রকম আমাদের চলছে। আগামী দিন চলার তো ভবিষ্যৎ আমি দেখি না, আমার তো রাত্রে ঘুমই হয় না, কন্টিনিউ ঘুম হয় না। অনেক সময় তো এরকমও হয় যে দীর্ঘ, মানে হয়তো মানুষ বিশ্বাস করবে না, 10-15 দিন ঘুম হয় না। ব্যথার জন্য না, ব্যথার থেকে তো বেশি দুঃখের জন্যই ঘুম হয় না, চিন্তাতে যে বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে আমি নিজেও জানি না। বিতৃষ্ণা তো ভাব তো জন্মাবেই, আজকের থেকে না বিতৃষ্ণা ভাব তো জন্মাচ্ছে। এই জন্য তো আমি দেশের বড় বড় পদেও আমি, মানে যারা উচ্চ সেদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালকেও অনেকবার চিঠি লিখেছিলাম যে আমাকে চিকিৎসা করে আমাকে অন্তত ব্যবস্থা করে দিন যাতে আমি বসতে পারি। আমার হিপ জয়েন্টটা ভাঙা আছে, মেরুদণ্ড ভাঙা ছিল, ওটা তো যাই ফিক্সড করে এসেছিলাম আমি এক সময়। তারপরে হিপ জয়েন্ট ভাঙার পরে আর কিছু করতে পারিনি। এখন আমার ক্যাথিটার লাগানো আছে, পায়খানা প্রস্রাব সব আমাকে ক্যাথিটার দেওয়া হয়, আর পায়খানা টায়খানাতে আমাকে পেপার দিয়ে মাধ্যম দিয়ে আমাকে বিছনাতেই করতে হয়। না কোনো নেতা টেতা রাজনৈতিক দলে নিজের স্বেচ্ছায় কেউ আসেনি, আর আমরাও যোগাযোগ করতে করতে আর পরে আর করছি না। হ্যাঁ, যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন মানে এখানকার CPM নেতারা এসেছিল, তখন ওই যে কলকাতা গিয়েছিলাম, যাই হোক একটু যোগাযোগ করে দিয়েছিল টুকটাক। তারপরে আর তেমন কিছু আসেনি। ভোটগুলো হয় কি, নেতারা অনেক সময় আসে, কিছু প্রতিশ্রুতি দেয়, বাস চলে যায়, আমরা জিতলে এবার করবো। আমি জানি না ওরা কোথায় জিতলে আর কীভাবে জিতলে কী করবে সেটা আমি জানি না। আমি গিয়েছিলাম, আমি 2016 ভোটটা দিতে পারিনি, তখন প্রচণ্ড পায়ে ব্যথা ছিল। 2019-এ আমি লোকসভা ভোট দিয়েছিলাম, আমি কেন্দ্রে গিয়ে দিয়েছিলাম। এবার তো ভোটটা তো বাড়িতে পোস্টাল আসছিল, পোস্টাল ভোট দিয়েছি। তার আগে আমি এইভাবেই গিয়েছিলাম, অ্যাম্বুলেন্সে যোগাযোগ করেছিলাম, ভোটটা পাইনি 2019-এর লাস্টে। ওই বাস দিয়ে আমি বললাম যে কোনো রকম যে মরা যেভাবে নিয়ে যায় ওইভাবে কাঁধে করে ওইভাবে হাতে ঝুলে আমাকে নিয়ে গিয়েছিল। उनकी पत्नी पूनम देवी ने बताया कि 2 साल पहले वो कामकाज के दौरान गिर गए थे। उसके बाद से ही वो बिस्तर पर है। उनके अच्छे से अच्छे इलाज के लिए काफी पैसे की जरूरत है जो उनके पास नहीं है। वो सेल्फ हेल्प ग्रुप के साथ जुड़ी हुई है और काम करके किसी तरह अपनी 2 बेटियों के साथ घर का खर्च चलाती है। उन्होंने कहा कि शुरुआती दौर में स्थानीय राजनीतिक दलों के नेता उनके साथ खड़े हुए थे, लेकिन बड़े तौर पर उन्हें कहीं से कोई सहयोग नहीं मिला। पंचायत से उन्हें सहयोग मिलता रहा। पंचायत से उन्हें राशन जैसी जरूरतें पूरी होती है। उन्होंने अपील की है कि उनके पति के चिकित्सा के लिए कुछ व्यवस्था हो जाए तो वे बेहतर जीवन जी पाएंगे। এরকম তো সময় আসেনি, ও তো পুরোপুরি আমার হিসাবে তো উপর দিক থেকে তো সুস্থই আছে, শুধু হাঁটাচলা করতে পারছে না। ওকে যদি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয় আর একটু যদি ট্রিটমেন্টের ব্যবস্থা হয় ভালোভাবে, তাহলে ও ঘুরে ফিরে চলাফেরাও করতে পারবে, নিজে কিছু কাজও করে আমাদেরকে সংসারও চালাতে পারবে। এখন তো আমি NRGS সুপারভাইজারে কাজ করি, আর সেলফ হেল্প গ্রুপেরও চেয়ারপারসন, তো ছোটোখাটো কাজ ওখান থেকেও বের হয়, কিন্তু অসুস্থ হওয়াতে সেটাও বন্ধ আছে। এখন খাওয়া দাওয়া মানে খুবই কষ্ট হয়ে গেছে আমাদের। 2 মেয়ে আছে, হ্যাঁ, একটা 10 বছর, একটা 7 বছর। বাচ্চাদেরকে যদি স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসা করতে পারে, তাহলে আমি একটা বাইরে কিছু কাজ করে ওদেরকে খাওয়াতে পারবো। সাহায্য বলতে যে আমি যেহেতু NRGS কাজ করি, আমাদের পঞ্চায়েত আছে, পঞ্চায়েত আমাদেরকে মানে যতটুকু আমি ওনাকে বলেছি উনি করেছে, না সেরকম কোনো সাহায্য পাইনি আমরা। তারা যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন এসেছিল, পাশে দাঁড়িয়েছিল, তো পরে আর আসেনি। যেহেতু আমি সেলফ হেল্প গ্রুপের চেয়ারপারসন, তো সবাই মনে করে কি আমি সেখানে চাকরি করি, বিশাল টাকা একটা পাই, এটা মনে করে যদি কাউকে কিছু বলতে যায় বলে কি তুমি তো চাকরি করো, এই কথাটা আমাকে বলে। কিন্তু যারা এই সংসারের সাথে জড়িত তারাই জানে যে এখান থেকে কোনো মানে টাকা উপার্জন হয় না, কাজ করলেই আসে, আমাদের কিছু ব্যবসা করলে, না হলে আসে না।